बहुत पहले का पत्थर से बना আসছে। গুড মর্নিং গাইস, ঘোড়ার বাহানা সিরিজে আজকে ডে 3। এখন আমরা আছি সান্দাকপুতে। 8:30টার মধ্যে আমাদের ভিজিটিং আওয়ার্স ছিল, বেরিয়ে গেছি। এবার ব্রেকফাস্ট করব, করে আমরা এখান থেকে এবারে রওনা দেবো। আজকে আমরা ট্রেকিং করব। প্রথমে যাব এখান থেকে থাকুম ভ্যালি, 7 কিলোমিটার। তারপর ওখান থেকে যদি স্টে করার জায়গা না থাকে তবে সবরগ্রাম যাব, সেখান থেকে আরও 7 কিলোমিটার। তো ব্রেকফাস্টটা করে নিই, পুরো আপডেটটা পাবে আস্তে আস্তে। বাকি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে একটা ভিউটা দেখিয়ে দিই। এবার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সেই যে দেখা যাচ্ছে। আর এখন আমরা পুরোপুরি মেঘের ওপরে। সকালের ব্রেকফাস্টে ভেবেছিলাম হালকা পাতলা খাবার পাবো, কিন্তু এখানে এসে দেখলাম রাইস, সুজি, লুচি, সেদ্ধ ডিম, এরকম হেলদি খাবারগুলো ওরা এখানে প্রোভাইড করে। সান্দাকপু থেকে গাড়ি নিয়েও বেরোনো যায়, কিন্তু এছাড়া অনেকে ট্রেকিং করে, তাদের শরীরের জন্য এগুলো খুব দরকারি। এতে শরীরটাও ভালো থাকে, যাত্রাটাও ভালো হয়। যাই হোক, সকালের টিফিনটা এগুলো দিয়েই হয়ে গেল। সকালবেলা এত হেভি ব্রেকফাস্ট করার তো অভ্যেস নেই, বাট যেহেতু ওপরে আছি তাই চলে যায়। কালকে রাতে যেরকম ভেবেছিলাম যে মাইনাসে যাবে, সেরকম কোনো ঠান্ডা পড়েনি। মানে পড়েছে, যথেষ্ট ভালো পড়েছে। হাইয়েস্ট গেছে 5 অবধি। ভেবেছিলাম মাইনাসে যাবে, তবে আজকে নাকি থাকুম ভ্যালিতে নাকি বলছে ঠান্ডা হতে পারে। আর যদি ওখানে সবরগ্রাম যায় ওদিকে নাকি আরও ঠান্ডা, মানে ঠান্ডার ধারটা আস্তে আস্তে বাড়ছে। মাইনাস যেতে পারে বলছে। যদি মাইনাস যায় তাহলে তো নিশ্চয়ই বরফ পাবো, চেষ্টা করব যদি পাই তোমাদের দেখানো, বাট আমার মনে হয় না যে পাবো বলে। 8:30টার মধ্যে বেরোনোর কথা আমাদের। ব্রেকফাস্ট করে ল্যাট খেয়ে খেয়ে বেরোতে বেরোতে 9:30। যা বলছে থাকুম ভ্যালিতে নাকি থাকা যাবে না, সবরগ্রামে হয়তো যেতে হতে পারে। মানে 7 কিলোমিটার ট্রেকিং, 14 কিলোমিটার হতে পারে। বাকি চলো সামনে গিয়ে দেখছি কি হয়। এই হচ্ছে এখনকার আবহাওয়া। যা কল্পনা করেছিলাম তার থেকেও খারাপ অবস্থা, অতিরিক্ত হাওয়ার প্রেসার। এর মধ্যে আমরা ট্রেকিং শুরু করলাম। একই ফ্রেমে কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্ট একসাথে। বুঝতেই পারছো কতটা সব থেকে বাজে আর অত্যাধিক বাজে ব্যাপার হচ্ছে খুব কম মানুষের কাছে আমাদের মতো জল আছে, নেই বললেই চলে একদম। এটা আমরা সব থেকে বড় ভুল করেছি, তাড়াহুড়ো চক্করে জল টানতে ভুলে গেছি। রাস্তায় যেতে যেতে রাস্তার ধারে এই গাছগুলো নজরে পড়লো। এই গাছগুলোকে সিলভার পাইন গাছ বলে। পাতার ডান্ডির উল্টো দিকে একটা সিলভার কালারের কোটিং পড়ে, এর জন্যই বলে। তবে এই গাছের সৌন্দর্য একটু অন্যরকমই। সবেমাত্র 2 থেকে 2.5 কিলোমিটার হেঁটেছি, এর মধ্যে হাফজন রেস্ট নিচ্ছে। ঠিক আছে, দেখাচ্ছি দেখো। এই দেখো রেস্ট নিচ্ছে, দেখো সব রেস্ট নিচ্ছে। এরা নাকি এক্সপিরিয়েন্স, এদের নাকি অনেক এক্সপিরিয়েন্স। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হেঁটে 2 ঘন্টা রেস্ট নিচ্ছে। আমরা বসে আছি ওদের জন্য। আচ্ছা, আচ্ছা, ওদের জন্য রেস্ট নিচ্ছে ওরা। একটু ক্যামেরাটা আমার উপর দায়িত্ব আছে, সবার লাস্টে আমি থাকবো, যেহেতু আমার এক্সপিরিয়েন্স রয়েছে তাই। আচ্ছা, ওই জন্য আমি জল খাওয়াচ্ছি সবাই। টোটাল 14 জনের গ্রুপ। একজন আমাদের হচ্ছে গাইড। ভালো হাওয়া দিচ্ছে, সে সবার সামনে থাকবে। আর এই যে ছেলেটা দেখলে সৌভিক, ও যেহেতু 2-3বার চলে এসছে এখানে, তাই ওর এক্সপিরিয়েন্স হিসাবে ও সবার পিছনে থাকবে। আমাদের বলেছিল 2টো গাইড নিতে, বাট আমরা নিইনি, আমাদের একটা গাইডই হয়ে যাবে। অতিরিক্ত উঁচু, নিচে নামতে প্রবলেম হচ্ছে না, হবে বা কী করে, বাট উঠতে। পাহাড়ি এলাকার রাস্তায় কি এক্সপেকটেশন রাখা যায় এছাড়া? রাস্তাটা খাড়াই বলে এতটা উঠতে প্রবলেম হচ্ছিল, নাহলে নিচু রাস্তাগুলো বেশ ভালোই লাগছিল।
ট্রেকিংয়ের জন্য অবশ্যই একটা লাঠি খুব দরকার, তার মধ্যে হাওয়া চলছে খুব বেশি। তাই তোমাদের এখান থেকে উদ্ধার হওয়ার জন্য যদি কখনো হয়তো প্রবলেমে না পড়ো, তার জন্য একটা হেল্প করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই জায়গাতে তোমরা কীভাবে বাঁচবে, একটা লাঠি অবশ্যই রাখবে, ঠিক আছে? আর মনে করে সাধারণ জল হোক বা ওআরএস জল একদম রাখতেই হবে, খুব দরকার, নাহলে ঘন ঘন গলা শুকাবে, তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবে। কোথায় ফেলেছি এটা, আমরা কোথায় ফেলেছি? সব এক্সাইটেড। পাহাড়ি এলাকায় সৌন্দর্য নিয়ে কম্পিটিশন লেগেই থাকে, কিন্তু এই জায়গাটার বিবরণ না দিলে একদমই নয়। তাই যেতে যেতে হঠাৎ করে এই পাহাড়টাকে দেখতে পাই, আর সবাই মিলে রিকোয়েস্ট করলো যে চলো দাদা একবার ঘুরে আসি। তাই আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম। সবাই যখন উঠছে আমি বাদ থাকি কেন, আমি উঠি। সব কটা উঠে বসে এখানে একটু হাইটটা দেখি দাও, হাইটটা। এরকম জায়গায় আসবো আর একটু বদমাইশি করবো না তা বললে হয়? এমনি শহরের রাস্তা দিয়ে হাঁটলে যেমন কিলোমিটারগুলো বোঝা যায় যে 1 কিলোমিটার 2 কিলোমিটার এসছি, বাট এখানে এত হাঁটার পরও মাইলস্টোনগুলো দেখে মনে হচ্ছিল না যে আমরা এতক্ষণ হাঁটছিলাম সেই হাঁটাটা গেল কোথায়। যাই হোক, রাস্তার ধারে এরকম অনেক গাছ তোমরা দেখতে পাবে, এই গাছগুলো হচ্ছে বাজ পড়ে এরকম ভাবে ফেটে গেছে। পাহাড়ি এলাকায় এসব কমন Guys, লেগেই থাকে। ভিডিওর প্রথমে তোমাদের দেখানো হয়নি, আমাদের মধ্যে একটা ভাই আছে, 130 কিলো ওয়েট, বডি হেলথ একটু বেশি ওর। ওখানে একটু ভয় ছিলাম আমরা, বাট স্টিল 6 কিলোমিটার আমরা হেঁটে চলে এলাম, তার মধ্যে 6 বা 7 বার বসে গেছি, কিন্তু ও কিন্তু সবার প্রথমে আমাদের, একবারও হাঁপায়নি পর্যন্ত এখনো, ঠিক হেঁটে হেঁটে ঠিক চলে যাচ্ছে আগে আগে, গিয়ে হয়তো বসছে কিছুক্ষণ স্টে করছে, বাট একদম প্রথমে ঠাকুর ভ্যালি, আর 1 কিলোমিটার বাকি, সবার উপরে এসে প্রথমে বসে থাকে। ভাইও একবার হাই দেখিয়ে দাও, একবার হাই করে দাও, আমাদের স্পেশাল একদম এই জার্নিতে ও এখন গেনার, একদম উপরে বসে আছে। আমি আমরাকে বললাম এখানে চিঠি আছে, ঠাকুরের চিঠি নেই, ভালোতে আছে। ফাইনালি প্রায় চলে এসেছি কাছাকাছি ঠাকুর ভ্যালি, সেই যে দেখা যাচ্ছে, হ্যাঁ ওটাই তো দেখাচ্ছে। ঠাকুর ভ্যালি থেকে ভিউটা দেখো শুধু। ফাইনালি প্রায় চলে এসেছি ঠাকুর ভ্যালি। কত বড় একটা মাঠ দেখো এখানে, শালা আমাদের ঘরের সামনে খেলার মাঠ নেই, এখানে পর্যন্ত মাঠ আছে। আহা আমাদের ওয়েলকাম করার জন্য ঠাকুর ভ্যালিতে কে এসছে দেখো, কি জিনিস, আলাদাই রুয়াবে আছে। 12টা বেজে গেছে, মেঘ আসা শুরু হয়ে গেছে দেখো। আমি যেখান দিয়ে হেঁটে আসলাম সেই জায়গার কথা বলছি। সো ফাইনালি আমরা ঠাকুর ভ্যালি পৌঁছে গেছি, ভিউটা দেখায়। এটা নাকি ভিলেজ, কে বলবে? 5-6টা বাড়ি হয় হয়তো, এখানে দুটো, আর ওই নিচের দিকে দুটো একটা করে আছে, সেই দেখা যায় একটা। আমরা যাওয়ার সময় এটা কানে চলে এসেছিল যে থাকুম ভ্যালিতে আমরা থাকতে পারবো না, তাও একটা আশ্বাস ছিল বা বিশ্বাস ছিল যে আমরা থাকুম ভ্যালিতে গিয়ে অন্তত কথাবার্তা বলে যদি সেদিনকার থাকা যায়। আফসোস থাকতে পারিনি। এরকম একটা জায়গায় এসে বাইরে দাঁড়িয়ে যদি কফি না খায় তাহলে আর কি করলাম এরকম আবহাওয়াতে। তাও কফিটাও সেরা। ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে গেছি সবল গ্রামের উদ্দেশ্যে, আবার 7 কিলোমিটার, 7 থেকে 7.5 কিলোমিটার। তবে ডিফারেন্সটা একটাই, তখন রোদটা বেশি ছিল, ঠান্ডাটা কম ছিল, এবার ঠান্ডাটা বাড়বে, রোদটা কমে যাবে, আর আমাদের ট্রেকিং এর এক্সপিরিয়েন্সটা আর একটু কঠিন হবে।
আমাদের জন্য। এই গল্পের মধ্যে এই ভাই কিন্তু হিরো। একটা অসম্ভব কাব্য লিখে এসছে ওই পাহাড়ের গায়ে। মানে 130 কিলো ওয়েট, জাস্ট অবাক কাণ্ড। তার মধ্যে আবার ব্যাগটারও ওয়েট আছে প্রায় 20-22 কিলোর মতো। ও এতটা হেঁটেছে, আমাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে এনজয় করেছে, দেন আবার হেঁটেছে। পাহাড়ের গা দিয়ে হাঁটতে হাঁটতে কত জানা অচেনা গাছের সাথে আমাদের পরিচয় হয়েছে। তবে যেভাবে বরফটা পাবো ভেবেছিলাম সেরকমভাবে পাইনি, টুকটাক এখানে ওখানে পেয়েছিলাম। অন্তত সেরা লাগছে, সেরা লাগছে। পুলক কেমন ঠান্ডা? ওই যেরকম বরফ ঠান্ডা থাকে ওর দিয়ে তো বেশি, আমরা তো বেশি ঠান্ডা ওর দিয়ে। আমরা যে একদিনে এতটা হেঁটেছি তাও পাহাড়ি রাস্তা দিয়ে, একমাত্র বুঝতে পারিনি এই ভিউয়ের জন্য। এত সুন্দর ভিউ ছিল প্রত্যেকটা মুহূর্তে যে কিছু বলার মতো না। তার মধ্যে এই মেঘগুলো এসেছিল, দেখো কিরম ভাবে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যখন আসলাম তখন কিন্তু মেঘগুলো ছিল না, তারপর হঠাৎই দেখি মেঘগুলোর আগমন। একটু বসার প্ল্যানিং করলাম, না করলেই নয়। সামনে এবার উঠতে হবে উপর দিকে, চড়াও আছে, তাই একটু রেস্ট নিয়ে নিতে হচ্ছে। একবারে সম্ভব না ভাবে উঠবে। নেপালের নেপালের টাকা দেখো, নেপালের টাকা। फ्रंट साइड का है और इसमें पीछे क्या है देखिए, तो इसमें पीछे है आपका टाइगर का टाइगर लग रहा है फोटो। हाँ 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 हाँ, अच्छा ये टाइगर का है। कितना रुपीस है? 50? ये 50 रुपए। नेपाल का 50 रुपीस। नेपाली तो लिखा हुआ ये देखिए 50 रुपीस नेपाली करेंसी। আচ্ছা, এখানে স্যার নতুন জিনিস দেখতে পেলাম, তোমাদের দেখায়। দাঁড়াও, একটা ক্যান্ডি ইয়াকে দুধের, এই দেখো। তবে এটা একটা দুটো বিক্রি হয় না, পুরো একটা সুতোর মধ্যে মোটামুটি থাকে 15-16টা থাকে, 250 টাকা মতো নেয়, ওরকম ভাবেই বিক্রি হয়। সিঙ্গেল পিস তুমি বিয়ে কিনতে পারবে না। আমাদের মধ্যে দু একজন ইয়াকে দুধের কফি নিয়েছে, তো ওদের কাছে রিভিউটা একবার নিয়ে নি কিরকম খেতে। বলো ভাই, তোমরা কিছু বলো। ভালোই খেতে, সম্পূর্ণ 5 স্টার। আমাদের ওখানের থেকে যেরকম নরমাল, আমাদের ওখানে গুলো গরুর। হ্যাঁ মানে খাই ওটার থেকে অনেকটাই আলাদা। আচ্ছা, টেস্টটা কিরকম টাইপের লাগছে? মানে ইয়াকে দুধের যে একটা মানে গন্ধটা রয়েছে এর মধ্যে। না গন্ধ নেই, মানে রয়েছে বোঝা যাবে, কিন্তু আচ্ছা। একটু মিষ্টিটা বেশি। মিষ্টিটা একটু বেশি। বিগড়াচ্ছে শুধু, দেখো কত অবস্থা, দেখো সূর্য আলো আস্তে আস্তে ঢুকিয়ে যাচ্ছে, দেখো অবস্থা। এবার ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে চারদিক, সূর্য আলোটা দিয়ে যাবে, আর ঠান্ডা। দু 1 কিলোমিটার আসার পর আবার একটা বন্ধুর সাথে দেখা হলো। ও বাঁধা ছিল ঠিকই, কিন্তু খুব আদুরে। অ্যাকচুয়ালি এরকমভাবেই থাকে, যারা যারা হাসে তাদের সবার সাথে একটু খেলে, এইভাবে ওদের জীবনটা কেটে যায়। তবে এক একটা কুকুরের যা সাইজ, বলা বাহুল্য। এখনো পর্যন্ত বুঝতে পারছি না কত কিলোমিটার কভার করেছি, বাট একটা আন্দাজ 10-11 কিলোমিটার তো হবেই। আর হয়তো 2-3 কিলোমিটার আছে। 4:28 বাজে। এই ভাই এখনো উঠে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, হয়তো কষ্ট হচ্ছে, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছে। সো ফাইনালি গাইস, আমরা সবরগ্রামের মুখোমুখি চলে এসেছি। কারণ ফালুট এখান থেকে আর 8 কিলোমিটার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো মাইলস্টোনে 8 কিলোমিটার লেখা, এই যে ফালুট। আমাদের গাইড আমাদেরকে এর আগেরবার যেখানে রেস্ট নিলাম সেখানে বললো যে এতক্ষণ ধরে উঠেছো, এবার বেশিক্ষণ উঠতে হবে না, 2 কিলোমিটার হয়তো চড়া পথ আছে, সব ঢালু। কিন্তু আমরা যখন দিয়ে আসছি তারপরে তখন দিয়ে রাস্তাঘাটের অবস্থা দেখো। এখান দিয়ে আমরা এলাম, দুটো ভাই আমার হাঁপিয়ে গেছে। আমাদের এর ওপর উঠতে হবে, তারপরে ওর ওপর যেতে হবে। অনেকজন চলে গেছে,
লাস্ট 3 জন আমরা বসে আছি। চলে আমি বেরিয়ে যেতে পারতাম, ওই ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি। একা একা যাবে বেচারা, রাস্তার অবস্থা দেখো। ডুবজার ভিউটা শুধু দেখো, 5টা বাজে, সেই যে সূর্য ডুবছে। ফাইনাল গাইস, আমরা সবর গ্রামের একদম কাছে, আর হয়তো 500 মিটারও নয়। সেই যে বোর্ড লাগানো আছে সবর গ্রামে, আর এখান থেকে বোর্ড লাগানো দার্জিলিং 72 কিলোমিটার, সান্দাকফু 14 কিলোমিটার ট্রাভেলিং করলাম, আর থাকুম এখান থেকে 7 কিলোমিটার। ঠিক আছে, কালকে থাকুম যাবো। তার মানে মাইলস্টোনে 1 কিলোমিটার ভাই, আমাদের 1 কিলোমিটার থেকে জানি না, মনে হয় আমার তো মনে হয় বেশি লাগলো নাকি, অনেকটা উঠলাম বলে মনে হলো, কে জানে। বাকি ভিউটা দেখো শুধু, ভিউটা শুধু দেখো, কাঞ্চনজঙ্ঘা কত কাছে আমাদের থেকে, সত্যি সার্থক। প্রত্যেকটা চটি বোঝা যাচ্ছে, প্রত্যেকটা চটি বোঝা যাচ্ছে। সেই যে মাউন্টেন এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা আমার থেকে কতটা কাছে। সবরগ্রামে উঠি, এই এটা টপকে দিলেই সবরগ্রামে যখন উঠবো পুরোপুরি সামনে হয়ে যাবে, একদম সামনে। সেই কভার করে আসলাম, কোথা দিয়ে যে আসলাম, কত পাহাড় যে কভার করেছি সারাদিনে। এবারে এই উঠবো, সূর্য অস্ত হয়ে গেছে, চাঁদ উঠে গেছে পেছনে। ঠিক আছে, আর একটুখানি, ফাইনালি সবরগ্রামে যাই। সেই যে সবরগ্রাম, ওই যে হ্যাঁ সবরগ্রাম গেস্ট হাউস। ফাইনালি পৌঁছালাম। খুবই কষ্টের পর 14 কিলোমিটার আমাদের জন্য অনেক বড় একটা, বাবা ভালো খারাপ সব মিলিয়ে একটা এক্সপিরিয়েন্স। ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা। আর অনেক গ্লাস পরে আছি, হ্যাঁ ঠান্ডা হয়ে যাচ্ছে, পুরো ঠান্ডা, বরফের থেকেও বেশি ঠান্ডা লাগছে। হাতের তো কোনো মানে কোনো ফিল নেই হাতের মধ্যে। গ্লাভস হোক, মোজা হোক, সবই লেদারের নেবেন যারা আছে, তাহলে একটু গরম থাকে, তাই তো? তাহলে একটু গরম থাকে। যেহেতু হাই অল্টিটিউড ব্রিথিং প্রবলেম হচ্ছে, মারাত্মক হাওয়া চলছে এখানে, কোনো কাজ যখন আসবে গ্লাভস মোজা কিছু ভালো মতো প্রিপারেশন নিয়ে আসবে। একদম একদম, তত যেন বাড়ছে, তা একদম উচিত। প্রচন্ড স্টিফ। হ্যাঁ, আপনারা যখন আসবেন গাইডের অ্যাকর্ডিং চলবেন, তাহলে কিন্তু বিপদে পড়তে স্পিড হারিয়ে যেতে পারে। দেখো রাস্তা, দেখো দেখো শুধু এই মেঘটাকে দেখো, লাগছে। ফাইনালি আমরা সবরগ্রামে এন্ট্রি নিচ্ছি। পৌঁছালাম শেষমেশ। ওই যে এভারেস্ট দেখিয়েছি। ফাইনালি পৌঁছলে? ফাইনালি আমরা সবরগ্রামে পৌঁছলাম। আচ্ছা, এখান থেকে ফালুট 7 কিলোমিটার। আমরা থাকুম ভ্যালিতে থাকতে চেয়েছিলাম, কিন্তু ওখানে জায়গা ছিল না, একদমই বুক হয়ে গেছিল সব। ফাইনালি আমরা এখানে এলাম, সবরগ্রাম 14 কিলোমিটার করে। যাকে নিয়ে চিন্তায় ছিলাম সে চলে এসছে।
পরপর 4খানা রুম আমরা নিয়েছি, 1 2 3 4, ঠিক আছে। এর উপর ভিজিট আছে, বাট এখন রাতে দেখাতে পারবো না, বাইরের প্রচণ্ড হাওয়া বইছে। 4টে রুম, 1 2 3 আর 4। এরপর -3 বা -4 আমরা সেরকমভাবে খাবার কিছু পাইনি, তাই সন্ধ্যাবেলা টিফিনে ম্যাগি আর রাত্রিবেলা একটা তরকারি দিয়ে ভাত। আর মেন যে কথাটা, চার্জিংয়ের পোর্ট এখানে ছিল না, চার্জিংয়ের কোনো ব্যবস্থা এখানে ছিল না, তাই মোবাইলটাও ডেড হয়ে গেছিলো। তাই এরপরে রাতের ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করতে পারবো না, তাই কালকে সকালবেলা দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। দেখি কী ব্যবস্থা করা যায়। এখানে পাওয়ার ব্যাঙ্ক অনেকেরই আছে বলছিল, আর সত্যি কথা বলতে এত ঠান্ডায় পাওয়ার ব্যাঙ্কের চার্জও খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছিলো, তাই রাত্রিবেলা আমরা এখানেই কোনো রকম এনজয় করে শুয়ে পড়ি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। কালকে আমাদের শুরু হবে এখান থেকে থাকুম ভ্যালি ট্রেকিং। চেষ্টা করো কালকে ভিডিওটা দেওয়ার। আজকের মতো টাটা।